থমাস ডুলি এখন বাংলাদেশের হেড কোচ হিসেবেই তিনি পা রেখেছেন। তবে বাফুফে প্রেসিডেন্ট কিংবা ক্রীড়া প্রতিমন্ত্রী দুইজনেই জানাচ্ছেন ভিন্ন কথা। তাকে এখন পর্যন্ত চূড়ান্তভাবে বাংলাদেশের হেড কোচ করা হয়নি। বাংলাদেশের যেই ম্যাচ সান মেরিনোর বিপক্ষে, সেই ম্যাচের রেজাল্ট, তার যেই চূড়ান্ত সাইনিং, সেই সাইনিংয়ের উপর নির্ভর করে ওই ম্যাচের রেজাল্ট। এরপরেই তার সাথে চূড়ান্ত চুক্তিতে যাবে। আসলেই কি তাই, নাকি এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে? আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। থমাস ডুলির নামটা বাংলাদেশের ফুটবলে কোথাও ছিল না। বাংলাদেশের যে কোচ নিয়োগ প্রক্রিয়া, সেখানে আমরা অনেকগুলো নাম টপ লিস্টে দেখেছি। বিশেষ করে আমরা ভক্তরা যেই নামগুলো সবচেয়ে বেশি পছন্দ করছিলাম, রোজারিও মিকেল, ক্রিস কোলম্যান কিংবা বার্নস্টর্ক, এই তিনটা নাম, তিনটা হাই প্রোফাইল কোচ, যাদের সঙ্গে অলমোস্ট চুক্তি হয়েই যাচ্ছিল, এরকমের একটা মুহূর্ত। এরপরেই সব কিছু বদলে যায়, চিত্রপট যেন নাটকের মতোই মোড় ঘোরে। থমাস ডুলি এখন বাংলাদেশের হেড কোচ। তবে বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আউয়াল এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, তারা যে বলছে তার সাথে এখনো চূড়ান্ত চুক্তি হয়নি, এর পেছনে একটা বিশাল কারণ রয়েছে। কেননা আমরা এখন জনতারা অনেক বেশি ক্ষুব্ধ। বাফুফে ভবনের সামনে অনেক ফুটবল প্রেমীরা ইতিমধ্যেই বিক্ষোভ করছেন। আমাদেরকে থামানোর জন্যই মূলত এই টোপটা, আমাদেরকে টোপ দিয়েই আসা হয়েছে এতদিন। এই যে নিয়োগ প্রক্রিয়া, এটাও এই দেশের ফুটবল ভক্তদের জন্য একটা বিশাল আকারের টোপ ছিল। সেই টোপে আমরা হুমড়ি খেয়ে পড়েছি, বাফুফের প্রশংসায় মেতেছি এবং নতুন একজন কোচের ব্যাপারে আমরা অনেক উৎসাহিত ছিলাম। রবিন মিয়া যেভাবে তিনি নিজে নেমে এই দেশের একজন হেড কোচ নিয়োগ দেওয়ার ক্ষেত্রে একজন যোগ্য কোচ, বাংলাদেশের ফুটবলকে যিনি এগিয়ে নিয়ে যেতে পারবে, সেরকমের একজন কোচ নিয়োগ দেওয়ার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। রোজারিও মিকেলের ব্যাপারে তিনি অনেক সহযোগিতা করেছেন। বাফুফের অবহেলায় সেই নামটা বাংলাদেশের ফুটবল থেকে মুছেই গেল। এরপরে ক্রিস কোলম্যান, তার সাথেও নেগোসিয়েশনের যত নাটক, সেই নাটকে অবশেষে তার এজেন্টের ব্যাপারটাই সবার সামনে নিয়ে আসলো খোদ বাফুফে প্রেসিডেন্ট। এই দুইটা নাটক সাজানোর পরে বার্নস্টর্ককে নিয়ে আর কোনো নাটক সাজানোর প্রয়োজন হয়নি বাফুফের। এর মধ্যেই হুট করেই নতুন একটা নাটক, কোচ নিয়োগ দেওয়া হবে, আমরা কোচের নাম জানিয়ে দেব। এরপরেই এই থমাস ডুলিকে হুট করেই ঢাকায় নিয়ে আসা হলো এবং জানানো হলো উনি হচ্ছে আমাদের কোচ। এরপরেই শুরু হয় বাংলাদেশে আমাদের আন্দোলন। আমরা এই হেড কোচ কিংবা বাফুফের যারা টেকনিক্যাল কমিটিতে রয়েছে, তাদেরকে পুনর্গঠন করা, তাদেরকে সরিয়ে ফেলা, এরকমের একটা আন্দোলন আমরা ফুটবল প্রেমীরা করা শুরু করলাম। এরপরে তাবিদ আউয়াল সাহেব এবং আমিনুল হক সাহেব দুইজনই বলছেন তার সাথে চূড়ান্ত চুক্তি হয়নি। সান মেরিনোর বিপক্ষের যেই ম্যাচ, সেই ম্যাচের রেজাল্টই বলে দিবে বাংলাদেশের কোচ তিনি চূড়ান্তভাবে হবেন কিনা। আদৌ সেটাই হবে, তাকেই হেড কোচ করা হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাংলাদেশ ফুটবলের যেই অগ্রযাত্রা, সেটা আমাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন ওখানেই শেষ। এদেশের ফুটবল নিয়ে আমরা ভক্তরা যে স্বপ্ন দেখি, যে স্বপ্ন এতদিন যাবৎ দেখে আসছি, সেটা আদৌ বাস্তবে কখনোই রূপ নেবে না। কেননা বাফুফের পেছনে যেই সিন্ডিকেটের শিকল, সেটা আসলে অনেক লম্বা। এই লম্বা শিকল ভাঙার মতো এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবলে এমন মহানায়ক আসেনি, আর সম্ভবত আসবেও না। তবে এখন দেখার বিষয় একটাই, থমাস ডুলি হাবিয়ের কাবরেরার মতো এদেশের সিন্ডিকেটের সাথে গা ভাসিয়ে দেবেন, নাকি একজন আমেরিকান ফুটবলার, একজন বিশ্বকাপের মঞ্চ মাতানো ফুটবলার, তিনি এদেশের ফুটবলের উন্নয়নের জন্য কাজ করবেন, সিন্ডিকেটের সাথে যুদ্ধ করে, লড়াই করে ফুটবলটাকে বাঁচাবেন আমাদের। তবে আপনার কি মনে হয়, কি হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলে? আগের মতোই সবকিছু চলবে, নাকি থমাস ডুলি একটা পরিবর্তন আনবেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।